দ্য ডিপ ডাইভে স্বাগত সবাইকে। আজকে আমাদের সামনে তথ্যের যে বিশাল একটা পাহাড় জমে আছে, মানে ওসাকা ইউনিভার্সিটির রিসার্চ পেপার থেকে শুরু করে ঐতিহাসিক ডেটা আর আধুনিক ভূ-রাজনৈতিক বিশ্লেষণ। সাথে কিন্তু বেশ কিছু কড়া সমালোচনামূলক প্রবন্ধও আছে। একদম। সব মিলিয়ে আজকের বিষয়বস্তু রীতিমতো মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। আজকের এই আয়োজনের মূল লক্ষ্য হল একটা অত্যন্ত জটিল ধাঁধার জট খোলা। আমরা বুঝতে চাই ১৯৭৯ সালের পর থেকে ইরানের পররাষ্ট্রনীতি আসলে কোন সুতোয় বাঁধা। হ্যাঁ, মানে কিভাবে একটি রাষ্ট্র একই সাথে ধর্মীয় আদর্শবাদ এবং টিকে থাকার যে ভূ-রাজনৈতিক বাস্তববাদ, এই দুই সম্পূর্ণ বিপরীতমুখী শক্তির টানাটানিতে পথ চলছে, সেটাই আসলে দেখার বিষয়। ঠিক। আর হ্যাঁ, মূল কথায় যাওয়ার আগে একটু পরিষ্কার করে নিই। আজকের আলোচনায় ধর্ম এবং রাজনীতির বেশ কিছু স্পর্শকাতর বিষয় আসবে। তবে আমরা কিন্তু এখানে কোনো বিচারক নই বা কারো পক্ষ নিচ্ছি না। না, একদমই না। আমাদের কাজ শুধু নিরপেক্ষভাবে তথ্যগুলো বিশ্লেষণ করা। আমাদের কাজ হলো রিসার্চ পেপার আর প্রবন্ধগুলোতে থাকা ভিন্ন ভিন্ন মতগুলো ঠিক সেভাবেই তুলে ধরা, যেভাবে সেগুলো লেখা হয়েছে। চলুন বিষয়টা ধাপে ধাপে বিশ্লেষণ করা যাক। আগে বরং একটু পেছনে ফিরে যাই। হ্যাঁ, পেছনের প্রেক্ষাপটটা খুব জরুরি। ১৯৭৯ সালের কথা ভাবুন। হাজার বছরের একটা রাজতন্ত্র হঠাৎ করেই একটা ধর্মতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হল। এই বদলটা তো আর রাতারাতি হয়নি, বা শুধু একটা রাজনৈতিক পালাবদলও ছিল না। না, না, এটা মোটেও সাধারণ কোনো রাজনৈতিক পট পরিবর্তন ছিল না। এর শেকড় অনেক গভীরে। পেছনের ইতিহাসটা না জানলে এই পুরো কাঠামোটা বোঝা সত্যিই অসম্ভব। এটি ছিল শিয়া ইসলামের ভেতরে পুরো চিন্তাধারার খোলনলচে বদলে দেওয়া একটি পরিবর্তন। মানে আয়াতুল্লাহ খোমেনি মূলত শিয়া দর্শনের প্রচলিত রূপটিকেই একদম উল্টে দিয়েছিলেন, তাই তো? একদম ঠিক বলেছেন। ঐতিহ্যগতভাবে শিয়া বিশ্বাসীরা রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের নিষ্ক্রিয়তা বা নীরবতা পালন করতেন, যাকে বলে পলিটিক্যাল কোয়াইটিজম। তাদের বিশ্বাস ছিল ১২তম ইমাম বা মাহদি, যিনি নবম শতাব্দীতে অন্তর্ধানে বা গায়েব অবস্থায় চলে গেছেন, তিনি একদিন ফিরে আসবেন এবং পৃথিবীতে ন্যায়বিচার প্রতিষ্ঠা করবেন। আর এই প্রত্যাবর্তনের আগ পর্যন্ত কোনো পার্থিব সরকারই সম্পূর্ণ বৈধ হতে পারে না। হ্যাঁ, তাই ঐতিহ্যগত আলেমেরা রাজনীতি বা রাষ্ট্র ক্ষমতা থেকে দূরে থেকে শুধু ধৈর্যের সাথে মাহদির ফিরে আসার অপেক্ষা করতেন। এটাই ছিল শত শত বছরের রেওয়াজ। তার মানে হাজার বছর ধরে যে আলেমেরা রাজনীতি থেকে দূরে থাকাই ধর্মের কাজ মনে করতেন, তাদের বলা হলো, না, এখন রাষ্ট্র চালাতে হবে। এটা তো সাধারণ শিয়া বিশ্বাসীদের জন্য হজম করা বেশ কঠিন হওয়ার কথা। অবশ্যই কঠিন ছিল। আর ঠিক এই জায়গাতেই খোমেনি এবং আলী শরীয়তির মতো চিন্তাবিদরা এসে এই অপেক্ষার ধারণাটাকে পুরোপুরি একটা বিপ্লবী রূপ দিয়ে দিলেন। একটু বিস্তারিত যদি বলেন, মানে এই বাঁকটা আসলে কিভাবে এলো? আলী শরীয়তি এই বসে বসে অপেক্ষা করাটাকে একটা সক্রিয় বিপ্লবী মতবাদে রূপান্তর করেন। তিনি বোঝান যে শুধু বসে থাকলে চলবে না, আর খোমেনি এটিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেন বেলায়েত এ ফাকি বা ইসলামী আইনজ্ঞদের শাসনের মাধ্যমে। আচ্ছা। তারা প্রচার করলেন যে ইমাম মাহাদির বিশ্বব্যাপী ইসলামী শাসনের পথ শুধু বসে থেকে প্রার্থনা করলেই তৈরি হবে না, বরং রাষ্ট্র ক্ষমতা দখল করে সক্রিয়ভাবে সেই পথ প্রস্তুত করতে হবে। আমাদের হাতে থাকা উৎসগুলোতে ইরানের সংবিধানের ৫ নম্বর অনুচ্ছেদের কথা স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। হ্যাঁ, ৫ নম্বর অনুচ্ছেদ, যেখানে বলা হয়েছে যে গায়েব ইমামের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালিত হবে একজন ফকিহ বা সর্বোচ্চ নেতার দ্বারা। ঠিক। অর্থাৎ ইমাম যেহেতু নেই, তাই তার হয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতারাই রাষ্ট্রের সর্বেশ্বরবা হবেন। একটা আধ্যাত্মিক বা মানে একটা থিওলজিক্যাল ধারণাকে একেবারে রাষ্ট্রের সংবিধানে গেঁথে ফেলার এই বিষয়টা রীতিমতো অবিশ্বাস্য। এর প্রভাব সাধারণ মানুষের ওপর কতটা তীব্র, সেটা ওসাকা ইউনিভার্সিটির পেপারটায় খুব সুন্দর করে দেওয়া আছে। এখানে সবচেয়ে চমকপ্রদ বিষয়টি হল কিভাবে এই নতুন মাহাদিবাদ বা ত্রাণকর্তার ফিরে আসার প্রবল বিশ্বাস আধুনিক ইরানে একটি বিশাল প্রতীকে পরিণত হয়েছে। জ্যামকারাল মসজিদের উদাহরণটার কথা বলছেন তো? হ্যাঁ, জামকারান মসজিদ। এই উদাহরণটি টানলেই বিষয়টি পরিষ্কার হবে। তেহরান থেকে খুব বেশি দূরে নয় মসজিদটি। এটি আগে একটা ছোট বেশ অখ্যাত জায়গা ছিল। কিন্তু বিপ্লবের পর দৃশ্যপট পুরোপুরি বদলে যায়। একদম।
বিশেষ করে এই নতুন আদর্শবাদের প্রচারের পর ধীরে ধীরে এটি এই মাহাদিবাদের মূল কেন্দ্রে পরিণত হয়েছে। আমাদের উৎসগুলো জানাচ্ছে প্রতি বছর লাখ লাখ মানুষ সেখানে যায়। হ্যাঁ, ওখানে নাকি একটা কুয়ো আছে। ঠিক, মসজিদের পেছনে একটি কুয়ো আছে। মানুষ বিশ্বাস করে ওই কুয়োর সাথে গায়েব ইমামের সরাসরি যোগাযোগ আছে। তারা তাদের জীবনের নানা সমস্যা, আরজি বা প্রার্থনা কাগজে লিখে ওই কুয়োর ভেতরে ফেলে আসে। এই আশায় যে তাদের বার্তা সরাসরি হিডেন ইমামের কাছে পৌঁছাবে। হ্যাঁ, এই মসজিদটি এখন আধ্যাত্মিক আবেগ এবং রাষ্ট্রীয় ক্ষমতার এক অদ্ভুত মিলনস্থলে পরিণত হয়েছে। রাষ্ট্র নিজেই এই জায়গাটির উন্নয়নে বিপুল অর্থ ঢেলেছে। ব্যাপারটা অনেকটা রূপকথার গল্পের মতো শোনালেও লাখ লাখ মানুষের জন্য এটাই চরম সত্য। কিন্তু এখানে আমার একটা খটকা লাগছে। কিরকম খটকা? একদিকে এত তীব্র ধর্মীয় আবেগ, আরেকদিকে আধুনিক পৃথিবীর অত্যন্ত জটিল আর নির্মম ভূ-রাজনীতি। এই দুটোর মিশ্রণে একটা রাষ্ট্র আসলে চলে কিভাবে? কারণ রাষ্ট্র পরিচালনা তো আর শুধু আবেগ বা কুয়োয় চিঠি ফেলে হয় না। না, তা তো হয়ই না। সেখানে চরম বাস্তবতা থাকে, অর্থনীতির হিসাব থাকে, অস্ত্রের ঝনঝনানি থাকে। এমন তীব্র ধর্মীয় আবেগ দিয়ে কি আদৌ টিকে থাকা সম্ভব? এই প্রশ্নটাই আধুনিক ইরানকে বোঝার সবচেয়ে বড় চাবিকাঠি। আমাদের হাতে থাকা ভূ-রাজনৈতিক বিশ্লেষণগুলো খুব গভীরভাবে পড়লে দেখা যায় যে আদর্শবাদের এই বিশাল আবরণের নিচে বাস্তবে ইরান চরম মাত্রায় বাস্তববাদী বা প্র্যাগম্যাটিক। মানে যখন রাষ্ট্রের টিকে থাকার প্রশ্ন আসে, তখন তারা আদর্শের চেয়ে বাস্তবতাকে অনেক বেশি গুরুত্ব দেয়। একদম তাই। ১৯৮৮ সালে খোমেনির দেওয়া একটি ঐতিহাসিক ফতোয়ার কথা আমাদের একটি উৎসে সবিস্তারে বলা হয়েছে। সেখানে দেখানো হয়েছে খোমেনি রাষ্ট্রকে ধর্মীয় আচার অনুষ্ঠানের চেয়েও কতটা উঁচুতে স্থান দিয়েছিলেন। হ্যাঁ, ওই ফতোয়াটার কথা আমার মনে আছে। সেখানে সরাসরি বলা হয়েছিল যে ইসলামিক রাষ্ট্রের অস্তিত্ব রক্ষার্থে রাষ্ট্র চাইলে নামাজের মতো মৌলিক ধর্মীয় স্তম্ভকেও স্থগিত রাখতে পারে। শুধু নামাজ নয়, হজ বা রোজার মতো বিষয়গুলো যদি রাষ্ট্রের স্বার্থের পরিপন্থী হয়, তবে সেগুলো বাতিল করার ক্ষমতা রাষ্ট্রের আছে বলে ফতোয়ায় বলা হয়েছিল। আর একটি সমালোচনামূলক বিশ্লেষণে এর চেয়েও এক ধাপ এগিয়ে একটি দাবি করা হয়েছে। সেখানে বলা হয়েছে খোমেনির এই দৃষ্টিভঙ্গির চূড়ান্ত অর্থ হল, যদি ১২তম ইমামের জীবনেও বিপন্ন হয় আর অন্যদিকে রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়, তবে ইসলামিক রাষ্ট্রকে টিকিয়ে রাখতে হবে। কারণ রাষ্ট্র না থাকলে এই আদর্শটাই পৃথিবীতে টিকবে না। সোজা কথায়, রাষ্ট্রের টিকে থাকা বা স্টেট সার্ভাইভালই হলো তাদের কাছে শেষ কথা। ধর্ম বা আদর্শ হলো সেই রাষ্ট্রকে টিকিয়ে রাখার একটি হাতিয়ার মাত্র। এটা সাধারণ শ্রোতাদের বোঝার জন্য একটু বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বলা যেতে পারে। ১৯৮০-র দশকের ইরান-ইরাক যুদ্ধের প্রেক্ষাপটটা ভাবলে বিষয়টা একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, ওই সময়ের ঘটনাগুলো খুবই চমকপ্রদ। একদিকে খোমেনির ঘোষিত নীতি হল না পূর্ব না পশ্চিম, অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকা কারো সাথেই কোনো আপোষ নেই। যুক্তরাষ্ট্রকে তারা আখ্যা দিচ্ছে দ্য গ্রেট স্যাটান বা বড় শয়তান হিসেবে। কিন্তু যখন সাদ্দাম হোসেনের ইরাকের সাথে ৮ বছর ব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধে রাষ্ট্রের অস্তিত্ব সত্যিই হুমকির মুখে পড়ল, লাখ লাখ মানুষ মারা যাচ্ছে, অর্থনীতি ধসে পড়ছে, তখন সেই ইরানই কিন্তু টিকে থাকার স্বার্থে গোপনে অস্ত্র কিনেছিল ওই বড় শয়তান যুক্তরাষ্ট্রের কাছ থেকেই। ব্যাপারটা অনেকটা নিজের চরম শত্রুর কাছ থেকে জীবন রক্ষাকারী ওষুধ কেনার মতো। শুধু অস্ত্র কেনাই নয়, যুদ্ধের শেষ পরিণতিটাও খেয়াল করার মতো। ৮ বছর পর যখন দেখা গেল যুদ্ধ চালিয়ে গেলে রাষ্ট্রটাই হয়তো আর থাকবে না, তখন সেই আদর্শিক জিদ থেকে সরে এসে তারা জাতিসংঘের যুদ্ধবিরতি মেনে নিল। খোমেনি নিজে একটি জনসমক্ষে দেওয়া বিবৃতিতে এই যুদ্ধবিরতি মেনে নেওয়াকে আখ্যা দিয়েছিলেন বিষের পেয়ালা পানের মতো কঠিন কাজ হিসেবে। কিন্তু তবুও তিনি রাষ্ট্রকে বাঁচাতে সেই বিষ পান করেছিলেন। এই ঘটনাগুলো প্রমাণ করে যে তাদের আদর্শবাদ যতই কঠোর হোক না কেন, অস্তিত্বের সংকটে পড়লে তারা চরম বাস্তববাদী সিদ্ধান্ত নিতে এক মুহূর্তও ভাবে না। এখানে বিষয়টি সত্যিই খুব আকর্ষণীয় হয়ে ওঠে। কারণ আমরা যদি একটু সামনের দিকে এগোই এবং মাহমুদ আহমাদি নেজাদের সময়কাল থেকে শুরু করে আধুনিক ভূরাজনীতির দিকে তাকাই, তাহলে দেখবই মাহদিবাদ আর বাস্তববাদের খেলাটা আরও অনেক বেশি জটিল রূপ নিয়েছে। আহমাদিনেজাদ তো এই ধর্মীয় আবেগটাকে রীতিমতো আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে নিয়ে গিয়েছিলেন। একদম।
আহমাদিনেজাদ যখন ২০০৫ সালে ক্ষমতায় এলেন তখন তিনি এই মাহদিবাদকে একেবারে পররাষ্ট্রনীতির কেন্দ্রে নিয়ে আসেন। তিনি জাতিসংঘে দেওয়া ভাষণেও গায়েব ইমামের প্রত্যাবর্তনের কথাও বলেছিলেন। আধুনিক ভূরাজনীতিতে বিশেষ করে সিরিয়া এবং ইয়েমেনের মতো আধুনিক সংঘাতগুলোকে ইরান নিছক রাজনৈতিক বা প্রক্সি যুদ্ধ হিসেবে প্রচার করে না। না, তারা এখানে শিয়া এসকেটলজি বা শেষ জামানাত তত্ত্বকে ব্যবহার করে। তাদের প্রচার যন্ত্রগুলো বোঝাতে চায় যে সিরিয়ার দামেস্কে সুফিয়ানি নামক এক স্বৈর শাসকের উত্থান এবং ইয়েমেনে ইয়ামানি নামক এক সঠিক নেতার উত্থান এগুলো হলো ওই ১২তম ইমাম বা মাহদির আগমনের পূর্বলক্ষণ। তার মানে তারা মধ্যপ্রাচ্যে তাদের ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের লড়াইটাকে, যেটা মূলত সৌদি আরব বা পশ্চিমাদের সাথে ক্ষমতার লড়াই, সেটাকে একটি পবিত্র ধর্মীয় রূপকথার আবরণে ঢেকে দিচ্ছে। ঠিক তাই, যাতে করে সাধারণ ইরানি নাগরিক বা দেশের বাইরের শিয়া সমর্থকরা এই যুদ্ধগুলোকে স্রেফ ক্ষমতার লড়াই বা তেলের লড়াই না ভেবে একটি পবিত্র ধর্মীয় দায়িত্ব হিসেবে গ্রহণ করে। এটা একটা মাস্টার স্ট্রোক। মাস্টারস্ট্রোক বটে, কিন্তু এই বিষয়টির একটি ভয়ঙ্কর অন্ধকার দিকও আছে, যা আমাদের হাতে থাকা একটি অত্যন্ত সমালোচনামূলক উৎসে তীব্রভাবে তুলে ধরা হয়েছে। হ্যাঁ, সেই সমালোচনামূলক প্রবন্ধটির কথা বলছেন তো? ধর্মীয় মেথ এবং রাষ্ট্রীয় ক্ষমতা মিলে এক ধরনের ফ্যাসিজমের জন্ম দিয়েছে। এই আদর্শবাদ শুধু বাইরের শত্রুর বিরুদ্ধেই ব্যবহৃত হচ্ছে না, বরং দেশের ভেতরের মানুষদের দমিয়ে রাখতেও সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে কাজ করছে। ওই প্রবন্ধটিতে একটা মারাত্মক দাবি করা হয়েছে। এবং আমি আবারও মনে করিয়ে দিতে চাই যে আমরা এখন যা বলছি তা ওই নির্দিষ্ট নিবন্ধনটির দাবি, আমাদের কোনো ব্যক্তিগত মতামত নয়। একদম ঠিক। আমরা শুধু উৎসের কথাগুলো তুলে ধরছি। ওই উৎসে দাবি করা হয়েছে যে ১২০০ বছর আগে হারিয়ে যাওয়া এক শিশুর ফিরে আসার এই মিথটিকে ব্যবহার করে রাষ্ট্র একটি ভয়াবহ দমনযন্ত্র তৈরি করেছে। সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে যে বিশাল অর্থনৈতিক এবং সামাজিক বিক্ষোভগুলো হয়েছে, তখন রাষ্ট্র তার নাগরিকদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছে এই ধর্মের দোহাই দিয়েই। হ্যাঁ, সেই উৎসে উল্লেখ করা হয়েছে যে রাষ্ট্রের বা সুপ্রিম লিডারের নীতির বিরুদ্ধে কোনো কথা বললে তাকে মোহারাব বা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করার মতো অস্পষ্ট কিন্তু মারাত্মক অভিযোগে অভিযুক্ত করা হয়। ভাবুন একবার, কেউ হয়তো শুধু বেকারত্ব বা জিনিসপত্রের দাম নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু তাকে বলা হচ্ছে সে স্বয়ং ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। এই আইনের ফাঁদে ফেলে হাজারো ভিন্ন মতামতাবলম্বীকে অতি দ্রুত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী শুধু এই মিথ্যটিকে বাঁচিয়ে রাখার নামে এবং সুপ্রিম লিডারের নিরঙ্কুশ ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে বিরোধী মতকে নির্মমভাবে পিষে ফেলা হচ্ছে। নিবন্ধটিতে এমনও দাবি করা হয়েছে যে কাউকে গ্রেফতার করার মাত্র কয়েকদিনের মধ্যেই কোনো রকম স্বচ্ছ আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই ফাঁসির দড়িতে ঝোলানো হচ্ছে। এটি মূলত রাষ্ট্রের চরম অদক্ষতা, দুর্নীতি এবং ক্ষমতার শূন্যতাকে ধর্মের মোড়েকে ঢাকার একটি উপায়। রাষ্ট্র যখন অর্থনীতি ঠিক করতে পারছে না, তখন এই মাহদিবাদকে একটি রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে। এটি সত্যিই এক ভয়ানক চিত্র, যা আমাদের মনে করিয়ে দেয় যে কোনো মহৎ আদর্শবাদও যখন একনায়কতন্ত্রের হাতিয়ার হয়, তখন তার পরিণতি কতটা ভয়ঙ্কর হতে পারে। এই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলো আমাদের বুঝতে সাহায্য করে যে কেন ইরানের আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতি এত স্তর বিশিষ্ট এবং জটিল। একদিকে তারা আঞ্চলিক প্রভাব বিস্তারের জন্য, মিলিশিয়াদের উদ্বুদ্ধ করার জন্য ম্যাসিয়ানিক বা ত্রাণকর্তার ফিরে আসার উপক ব্যবহার করছে। আর অন্যদিকে ঠিক একই রূপক ব্যবহার করে দেশের ভেতরের যে কোনো বিরুদ্ধ কণ্ঠকে নির্মমভাবে দমন করছে। তাহলে এই সব কিছুর অর্থ কি? একদিকে আমরা দেখছি চরম ধর্মীয় আদর্শবাদ, যা দেশের ভেতরের মানুষকে নিয়ন্ত্রণ করতে এবং বাইরের যুদ্ধকে পবিত্র করতে ব্যবহৃত হচ্ছে। আর অন্যদিকে আমরা দেখছি চরম বাস্তববাদ, যেখানে রাষ্ট্র বাঁচাতে খোদ ধর্মকেই প্রয়োজনে সরিয়ে রাখা যায়। এই দুই বিপরীত স্রোত একসাথে একটা রাষ্ট্রে কিভাবে কাজ করে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এটিকে যুক্ত করি, তাহলে দেখব যে ইরানের পররাষ্ট্রনীতিকে কেবল অযৌক্তিক বা কোনো উন্মাদনা ভাবলে বিরাট ভুল হবে। পশ্চিমা বিশ্লেষকরা তো অনেক সময়ই তাদের এই কড়া ধর্মীয় বাগাড়ম্বর বা জ্বালাময়ী বক্তব্য শুনে তাদের অযৌক্তিক ভেবে বসেন। ঠিক, কিন্তু ওসাকা ইউনিভার্সিটির রিসার্চ পেপারটি এখানে একটি চমৎকার ধারণা সামনে এনেছে। তারা এটিকে বলছে থিওক্র্যাটিক প্র্যাগম্যাটিজম বা ধর্মতান্ত্রিক বাস্তববাদ। থিওক্র্যাটিক প্র্যাগম্যাটিজম
শব্দবন্ধটা দারুণ। তার মানে দাঁড়াচ্ছে, বাইরে থেকে দেখতে মনে হবে তারা ধর্মের জন্য অন্ধ, কিন্তু ভেতরের হিসাব নিকাশ পুরোপুরি অঙ্কের মতো নিখুঁত। একদম ঠিক। এই নীতির মূল কথাই হল মুখের বুলি হবে চরম আদর্শিক, কিন্তু কাজের বেলায় সিদ্ধান্ত হবে চরম বাস্তবসম্মত। এর একটা বড় উদাহরণ হল তাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর সাথে সম্পর্ক। হ্যাঁ, আপনি দেখুন, ইরানের চারপাশে 15টি প্রতিবেশী দেশ রয়েছে। খোমেনি ইসলামী উম্মার একতার কথা বলেছিলেন, শিয়া সুন্নি ভেদাভেদ ভুলে এক হওয়ার কথা বলেছিলেন। কিন্তু যখন এই 15টি দেশের সাথে সীমানা রক্ষা বা জাতীয় নিরাপত্তার প্রশ্ন আসে, তখন ইরান চরম বাস্তববাদী হয়ে যায়। ঠিক, সেখানে ধর্মের কোনো জায়গা নেই। এর সবচেয়ে বড় এবং চমকপ্রদ প্রমাণ হিসাবে পেপারটিতে নাগোর্নো কারাবাখ সংঘাতের কথা উল্লেখ করা হয়েছে। যারা এই আলোচনাটি শুনছেন তাদের জন্য বিষয়টি পরিষ্কার করা যাক। হ্যাঁ, এই উদাহরণটা পুরো থিওক্রেটিক প্র্যাগমেটিজম বিষয়টা বুঝিয়ে দেয়। নাগোর্নো কারাবাখ অঞ্চলে দুটি দেশের মধ্যে দীর্ঘদিনের যুদ্ধ। একটি হলো আর্মেনিয়া, যা একটি খ্রিস্টান রাষ্ট্র, আর অন্যটি হলো আজারবাইজান, যা একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র। এখন আমরা এতক্ষণ যে শিয়া আদর্শবাদের কথা বললাম, সেই অনুযায়ী তো ইরানের উচিত ছিল চোখ বন্ধ করে শিয়া ভ্রাতৃপ্রতিম আজারবাইজানকে সমর্থন করা, তাই না? ঠিক ওই জায়গাতেই থিওক্রেটিক প্র্যাগম্যাটিজমের আসল রূপটি বেরিয়ে আসে। ইরান সেখানে শিয়া ভ্রাতৃত্বের আদর্শকে সম্পূর্ণ একপাশে সরিয়ে রেখে নিজের ভূ-রাজনৈতিক স্বার্থকে প্রাধান্য দেয়। তারা আর্মেনিয়ার সাথে অত্যন্ত ঘনিষ্ঠ অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক বজায় রাখে এবং সংঘাতে একটি নিরপেক্ষ বা কিছু ক্ষেত্রে আর্মেনিয়ার প্রতি সহানুভূতিশীল অবস্থান নেয়। এর পেছনের কারণটা তো সম্পূর্ণ ভৌগোলিক এবং রাজনৈতিক। একদম। ইরানের নিজস্ব উত্তর-পশ্চিম সীমান্তে বিশাল সংখ্যক জাতিগত আজেরি জনগোষ্ঠীর বাস। আজেরবাইজান যদি শক্তিশালী হয়ে ওঠে, তবে সেটি ইরানের ভেতরে থাকা ওই আজেরি জনগোষ্ঠীর মধ্যে বিচ্ছিন্নতাবাদ উস্কে দিতে পারে বলে তাদের গভীর শঙ্কা রয়েছে। অর্থাৎ নিজের ঘরের নিরাপত্তা এবং সীমানা রক্ষার কাছে বিশ্বব্যাপী শিয়া আদর্শবাদ এখানে পুরোপুরি হার মেনেছে। এটা প্রমাণ করে যে তারা দাবার বোর্ডে চাল দেওয়ার সময় আবেগের চেয়ে দেশের অখণ্ডতার অঙ্কটায় বেশি কষে। আজারবাইজান শিয়া হলেও তারা যেহেতু তুরস্ক এবং ইসরায়েলের ঘনিষ্ঠ, তাই ইরান খ্রিস্টান আর্মেনিয়াকে সমর্থন দিতেও পিছপা হয়নি। আরও একটি দিক আছে। এই থিওক্রেটিক প্র্যাগম্যাটিজমের কারণে ইরানের ভেতরের রাজনীতিতেও ক্ষমতার দ্বন্দ্ব চরমে। সংস্কারপন্থীরা যেমন সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি চাইতেন ইরানকে একটি আধুনিক রাষ্ট্র বা নেশন স্টেট হিসেবে বহির্বিশ্বের সামনে তুলে ধরতে। তারা পশ্চিমা বিশ্বের সাথে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষপাতী ছিলেন। অন্যদিকে কট্টরপন্থীরা এই মাহদিবাদকে ব্যবহার করে বারবার সেই সংস্কারের পথ আটকে দিতে চেয়েছে। তারা সাধারণ মানুষের হতাশা এবং বিপ্লবী স্লোগানগুলোর প্রতি মোহভঙ্গকে কাজে লাগিয়ে একটি নতুন ম্যাসিয়ানিক আবহ তৈরি করে ক্ষমতা নিজেদের কুক্ষিগত রাখতে চায়। কিন্তু এই দোড়াবাজির খেলা তো অনন্তকাল চলতে পারে না। আন্তর্জাতিক সংবাদে ইরান সম্পর্কে আমরা সাধারণত যে একপেশে ধারণা পাই, হয় তারা শুধুই ধর্মীয় উন্মাদ, নয়তো তারা শুধুই একটি ভূরাজনৈতিক উপদ্রব। তার পিছনের বাস্তবতা যে অনেক বেশি হিসাব নিকাশ নির্ভর এবং অস্তিত্ব রক্ষার এক নিরন্তর লড়াই, সেটি অনুধাবন করতে আজকের এই আলোচনা খুব সাহায্য করবে। এই আলোচনা থেকে আমাদের মূল শিক্ষাই হল যে ইরানের পররাষ্ট্রনীতি কোনো একমুখী বিষয় নয়। এটি এমন একটি রাষ্ট্র যা তার প্রাচীন পারস্য সংস্কৃতির গর্ব, পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী ক্ষোভ এবং শিয়া দর্শনের গভীর আদর্শবাদকে একপাত্রে মিশিয়ে আধুনিক বিশ্বের টিকে থাকার লড়াই করছে। তারা যখন দেখে আদর্শ দিয়ে রাষ্ট্র বাঁচানো যাচ্ছে না, তখন তারা নিখুঁত বাস্তবতার আশ্রয় নেয়। আজকের পুরো আলোচনার মূল নির্যাস যদি খুব সংক্ষেপে টানি, কিভাবে ইরান একই সাথে ধর্মীয় আদর্শ এবং ভূরাজনৈতিক বাস্তবতার একটি সূক্ষ্ম দড়ির ওপর দিয়ে হাঁটছে, সেটাই আমরা দেখলাম। একদিকে জামকারান মসজিদের কুয়োয় ফেলা মানুষের আবেগঘন চিঠি, অন্যদিকে আর্মেনিয়া সীমান্তে ঠান্ডা মাথার কূটনীতি। কিন্তু এখন এই বিশাল ক্যানভাসের একেবারে শেষে এসে একটি বড় এবং ভাবনার খোরাক জোগানো প্রশ্ন সামনে চলে আসে। বর্তমানে ইরানের নতুন প্রজন্ম যখন চরম অর্থনৈতিক সংকট, ভয়াবহ বেকারত্ব এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখোমুখি দাঁড়িয়ে আছে, যখন ইন্টারনেটের যুগে ওই পুরনো আদর্শিক স্লোগানগুলোর আবেদন তাদের কাছে ধীরে ধীরে ফিকে হয়ে আসছে এবং তারা রাস্তায় নেমে নিজেদের জীবনের ঝুঁকি নিচ্ছে, তখন ভবিষ্যতে কি হবে?
টিকে থাকার জন্য রাষ্ট্র কি অদূর ভবিষ্যতে তার এই ধর্মীয় মাহাদিবাদের খোলস পুরোপুরি ছেড়ে দিয়ে সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ ভূ-রাজনৈতিক বাস্তববাদকে বেছে নেবে? ঠিক যেভাবে তারা নাগর্ণ কারাবাখে করেছিল। ভেতরের কট্টরপন্থীরা যখন দেখবে তাদের ক্ষমতা হাতছাড়া হয়ে যাচ্ছে, তখন শেষ চেষ্টা হিসেবে এই ধর্মীয় আদর্শবাদকে একটি চূড়ান্ত ধ্বংসাত্মক সংঘাতের দিকে ঠেলে দেবে। বিষয়টি সত্যি গভীরভাবে ভেবে দেখার মতো। অবশ্যই এটা একটা বড় চিন্তার বিষয়। আজকের মতো আমাদের এই তথ্যবহুল যাত্রা এখানেই শেষ করছি। আশা করি এই বিশ্লেষণ চিন্তার জগতে নতুন মাত্রা যোগ করবে। এই বিশাল ক্যানভাসের আলোচনা এখানেই সমাপ্ত হল। বিদায়।